স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিতা জনাব বিল্লাল হোসেনের প্রতিষ্ঠানের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার তালিকাভুক্ত কপি আপনার হাতে। এবছর 16 মার্চ কাগজটি তালিকাভুক্ত হয়েছে। আপনি কাগজটির বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করেছেন। তিনি জানিয়েছেন তালিকাভুক্তির বিষয়টি ঠিক, কিন্তু এই বিষয়ে তিনি জানতেন না। তিনি বলেছেন জনৈক ঠিকাদার তার শিক্ষক পিতাকে লাইসেন্সটি করতে এবং তালিকাভুক্ত করতে প্ররোচিত করেন। এই লাইসেন্স ও তালিকাভুক্তির ব্যবহার করে কোনো ধরনের কাজ করা হয়নি। এমন একটি লাইসেন্সের কথা আমরা আপনার মাধ্যমে জানতে পেরেছি এবং পরবর্তীতে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে ক্ষমা চেয়েছেন নিয়ে, এবং আমরা যেটা জানতে পারি লাইসেন্সটি তার মন্ত্রণালয় থেকেই বাতিল করা হয়েছে। লাইসেন্সটির ব্যবহার হয়নি, বাতিল করা হয়েছে, কিন্তু লাইসেন্সটি আপনার হাতে না পড়লে ব্যবহার করা হতো কিনা এটি তো সাজিয়ে রাখবার জন্য আসলে এই ধরনের লাইসেন্স করা হয়নি, তাই তো? আপনাকে ধন্যবাদ। আসলে অবশ্যই সাজিয়ে রাখার জন্য তো কেউ নিশ্চয়ই লাইসেন্স করে না, এবং লাইসেন্স করে সেটাকে আবার পরে এনলিস্টেডও করে না। এটাকে একটা লাইসেন্স করা হয়েছে ব্যবসার ঠিকাদারি প্রতিষ্ঠানের, এবং লাইসেন্সটাকে পরবর্তীতে একই মন্ত্রণালয়, যে মন্ত্রণালয় ওই ব্যক্তির পুত্র উপদেষ্টা, ওই মন্ত্রণালয়ের অধীনে এটাকে আবার তালিকাভুক্ত করা হয়েছে। সুতরাং এটা যে একেবারেই একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অথবা স্বার্থের সাথে সাংঘর্ষিক বিষয়, সেটা নিশ্চয়ই বলার কোনো অপেক্ষা রাখে না। আর আসিফ বলেন অথবা নাহিদ অথবা যারাই আছে ওইখানে, সাদিক, হাসনাত, এদের প্রত্যেকেই আমি যথেষ্ট রকম স্নেহ করি। ওদের অনেকের সাথে আমার প্রায় রেগুলারলি কথাবার্তা হয়। এই তো কিছুদিন আগেও হাসনাদের সাথে অনেকক্ষণ কথা হয়েছে, গতকালকে রাতেও আমার সাথে সাদিকের কথা হয়েছে। সুতরাং ওদের সাথে আমার কথাবার্তা সবসময় হয়, এবং আমি ওদেরকে সবসময় একটা পরামর্শ দিয়ে এসেছি যে এমন কোনো কিছু করো না যেটাতে নিজেরা লজ্জিত হও, অথবা আমাদেরকে তোমাদের বিরুদ্ধে অনুসন্ধান করতে হয়, অথবা তোমাদের এই সমস্ত কার্যকলাপ আমাদের সামনে আসে। এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর হবে, বাট করতে হবে। আমরা চাই না যে এমন কোনো কিছু অথবা এমন বিতর্কিত কোনো কিছু তোমরা করো, কারণ অনেক কষ্ট করে, অনেক বিসর্জনের পর আজকে বাংলাদেশ একটা স্বৈরাচার মুক্ত হয়েছে, যেখানে এদের প্রত্যেকেরই অনন্য ভূমিকা ছিল। এটা কোনোভাবে আমরা অস্বীকার করতে পারবো না। তো যে লাইসেন্সটা আমার সামনে এসেছে, আমি লাইসেন্সটি পাওয়ার পরপরই কিছু তথ্য যাচাই করে আমি আসিফকে ফোন করি, এবং আসিফকে আমি জিজ্ঞেস করি যে তোমার এই লাইসেন্সটা আমার কাছে আসছে, তুমি কি এটার বিষয়ে কোনো কিছু জানো কিনা। তো আমাকে বলে যে ভাই, আমি আসলে এরকম কোনো লাইসেন্স তথ্য জানি না, আমাকে একটু সময় দেন, আমি একটু চেক করে আপনাকে জানাচ্ছি। তো সে কিছুক্ষণ সময় নিল, সময় নিয়ে আমাকে ফোন করে জানালো যে আসলে আমি খুব লজ্জিত যে এই লাইসেন্সটা হয়েছে, আমি এটার বিষয়ে আসলে জানতাম না। আর আমি আমার বাবাকে বেশ রূঢ় ভাষায় বলেছি যে আপনি এটা কেন করতে গেছেন। বাবা উত্তর দিয়েছেন যে তাকে কেউ প্ররোচিত করেছিল, কোন এক ঠিকাদার, ওই ঠিকাদারের প্ররোচনায় পড়ে আসিফের শিক্ষক বাবা এই কাজটি করেন। তো আসিফ আমাকে গতকালকে বলে যে এটা ব্যবহার করে কোনো রকমের ঠিকাদারি কাজ অথবা এমন কিছুই করা হয়নি। এবং আজকে যে আসিফ একেবারে পাবলিকলি ক্ষমা চাইলো, আমার মনে হয় এটাই আমাদের পরিবর্তনের একটা অনেক বড় উদাহরণ। কারণ বিগত সরকারের আমলে অথবা বিগত রাজনৈতিক নেতৃত্বদেরকে আমরা দেখেছি যে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আসে, অনেক অন্যায়ের অভিযোগ আসে, এবং প্রমাণিত হওয়ার পরেও তাদের মধ্যে কোনো রকমের ভাবোদয় হয় না। সুতরাং আজকে আসিফ যে কাজটি করেছে এটা অবশ্যই প্রশংসনীয়, এবং আমি আশা করব যে তারা ভবিষ্যতে এমন কোনো কাজে লিপ্ত হবে না যা তাদের অবস্থান অথবা তাদের যে পরিবার আছে তাদের কাউকে আপনি বিতর্কিত করে। জি, আসিফ মাহমুদ যেটা বলেছেন, প্রথমে আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। গতকাল রাত 9টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে স্বীকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন। বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের একটি লাইসেন্স করেছেন। বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম, তিনি পোস্ট করলেন, নিউজও হলো গণমাধ্যমে, নানা আলোচনা সমালোচনা হচ্ছে, তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলাম। ক্ষমার বিষয়টিকে অনেকেই পজিটিভলি দেখছেন, যদিও আমাদের মাসুদ কামাল পজিটিভলি দেখেননি, এবং অনেকেই বলছেন যে আগে অস্বীকারের যে কালচার ছিল সেটা থেকে বেরিয়ে তিনি যা করলেন, মানে সেই জন্য তাকে সাধুবাদ জানাচ্ছি, এবং এই ক্ষমার বিষয়টিকে তারা বেশ পজিটিভলি নিয়েছেন। আপনি কিভাবে দেখছেন? আরেকটা ছোট প্রশ্ন সাথে করতে চাই, ঠিকাদারের আসলে ঠিক কেন মনে হলো যে উপদেষ্টার বাবার নামে লাইসেন্সটি নিলে কাজ পাওয়া যাবে? এটা তো নতুন বাংলাদেশ, যেটা অনেকেই বা আপনারাও বলার চেষ্টা করেন।
ধন্যবাদ। আমি কয়েকটা বিষয় বলি। প্রথম কথা হচ্ছে যে সকালে আমি যখন পোস্টটা দেখলাম, প্রথমে একটু কনফিউজ ছিলাম যে এটা কি আসিফ মাহমুদের, কারণ এখন তো নানা ধরনের একই নামে নানা ধরনের পোস্ট হয়। তো আমি একদম সকালে উঠে আমি কিন্তু পোস্টটা দেখলাম। দেখার পরে যখন পুরো পোস্টটা পড়লাম তখন আমি কনভিন্স হলাম যে না, এটা আসিফ মাহমুদই দিয়েছে। তো বেশ কিছুদিন থেকে কিন্তু তার বাবার প্রসঙ্গটা, যেটা মাসুদ কামাল ভাই বললেন যে আলোচনা হচ্ছিল যে ইত্যাদিতে, শুধু তার না, কিন্তু এর আগে নাহিদের বাবাকে নিয়েও একটা আলোচনা হয়েছিল, আপনারা জানেন। নাহিদের একটা প্রসঙ্গ কিন্তু আমার নলেজে আসার পর আমিও যোগাযোগ করেছিলাম, পরে দেখা গেল যে এটা সত্য না। এরপরে মাহফুজের বাবাকে নিয়েও কিন্তু একটা ঘটনা ঘটেছে, এলাকায় মারামারি, উনি কিন্তু আহত হয়েছেন, সেটা নিয়েও ব্লেমিংয়ের ব্যাপার স্যাপার ছিল। তো এই জায়গা থেকে আমরা দেখি যে আমাদের চিরাচরিত যেই কালচার, যেটাকে আমরা পুরানো রাজনৈতিক বন্দোবস্ত বলছি, এখানে একটা পুরানো রাজনৈতিক বন্দোবস্তের ছাপ, যে মন্ত্রী বা এমপির বাবা মা ভাই বোনরা যে একটা এম্পাওয়ারমেন্ট তৈরি হয়, এখানে একটা ছাপ আছে। নাম্বার ওয়ান, এটা আমি দেখলাম যে পুরানো রাজনীতির ছাপটা এখনও কন্টিনিউ করছে। নাম্বার টু, আমি যেটা দেখি সেটা হচ্ছে যে আমরা এই 5ই আগস্টের পরে এই যে জবাবদিহিতার যে কালচারটা চালু হয়েছে, যে একজন ব্লগারও পাওয়ারফুল। যদিও আমি সায়ের ভাইকে একটু বলতে চাই যে উনি কিন্তু আমাদের ব্যাপারে অনেক নেগেটিভ পোস্ট দিয়েছেন, লিখেছেন, কিন্তু আমাদের কিন্তু ফোন করে বলেন নাই, জিজ্ঞেস করেন নাই যে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা এটা সঠিক আছে কিনা, যেটা উনি আসিফ মাহমুদের জন্য করেছেন। এখানে বোঝাচ্ছে একটু উনি আমাদেরকে মানে ভাগ করে নিয়েছেন, যে আসিফ ওনার বেশি ক্লোজ, আমরা হয়তো অত ক্লোজ না। তো সাংবাদিকতার একটা নিয়মই আছে যে আপনি কারো সম্পর্কে রিপোর্ট করতে গেলে তাকে জানাবেন, তার সম্পর্কে জেনে নেবেন, তার থেকে ব্যাখ্যা নেবেন। তো আমি আশা করি যে সায়ের ভাইকে পেলাম যেহেতু এখানে, যে উনি ভবিষ্যতে আমাদের সম্পর্কে কিছু বলতে গেলে আমাদেরকেও একটু জিজ্ঞেস করে নেবেন বা আমাদের থেকে একটু জানতে চাইবেন। এখানে যেটা বলেছেন এটা আমি অত কঠোরভাবে বলবো না মাসুদ কামাল ভাইয়ের মতো। আমি এটা বলবো যে হ্যাঁ, এটা একটা কালচার স্টাবলিশড হয়েছে, যে যেমন এর আগে কিন্তু নাহিদও কিন্তু পাবলিকলি পোস্ট দিয়েছে যে আপনারা আমার বাবার সম্পর্কে যারা যা বলছেন আমাকে সরাসরি জানান, অবশ্যই আমি এটার ব্যাপারে ব্যবস্থা নিব। তো এই জায়গাটাকে অবশ্যই, কথা হচ্ছে যে এখন একটা লোক ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, তার জন্য তো দুইটা পথ থাকে। একটা হচ্ছে যে সে ভুলের উপর টিকে থাকা। যেমন আমি যদি বলি, ধরেন যদি ভুলের উপর টিকে থাকতে যদি চাইতো, সে কি বলতে পারতো? সে বলতে পারতো যে লাইসেন্স পাওয়া তো একটা অধিকার, আমার বাবা করেছেন, আমার বাবার হয়তো ইচ্ছা হয়েছে ব্যবসা করার, তো এখানে অন্যায় কি হয়েছে? যে কোনো নাগরিক হিসাবে যে কেউ তো লাইসেন্স চাইতেই পারে, এই ব্যাখ্যাগুলো সে দিতে পারতো। সেই পথে না গিয়ে সে ভুল স্বীকারের পথে গিয়েছে। এখন কথা হচ্ছে আমরা যদি ভুল স্বীকারের পথে বন্ধ করে দেই, যে ভুল স্বীকার করলি কেন, এখন তোকে ধরি, তুই বেটা, এইটার ভয়ে কিন্তু অনেকে ভুল স্বীকার করতে চায় না আমাদের সমাজে। সুতরাং এই পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি যে ভুলটা হয়েছে, এটা সত্য। এবং সত্য কথা হচ্ছে রোকসানা আঞ্জুম নিকোল যদি আজকে একটা লাইসেন্সের দরখাস্ত করে, এই লাইসেন্সটা কতদিনে সে পাবে? আর আসিফ মাহমুদের বাবা করার কতদিনের মধ্যে উনি পেয়েছেন? এত প্রম্পট পেলেন কিভাবে লাইসেন্সটা? কারণ একজন আনকোরা লোক যে প্রফেশনের সাথে রিলেটেড না, উনি লাইসেন্সের আবেদন করলে সাথে সাথে পেয়ে যাবেন। এখানে কোনো স্বজনপ্রীতি হয়েছে কিনা বা যে ইঞ্জিনিয়ার এটা করেছে, এটাও কিন্তু একটা তদন্তের ব্যাপার থাকে। তা আমি আপনার মাধ্যমে অনুরোধ করবো যে এটা একটা থরলি তদন্ত হওয়া দরকার, যে উনি কি অধিক মাত্রায় আলাদা কোনো ফেভার উনি পেয়েছেন কিনা। আর আমি ওই জায়গা থেকে দেখি যে একজন মানুষ ভুল করার পর তাকে ভুল স্বীকারের সুযোগ দেওয়াটাও একটা মানবিক ব্যাপার, মানবিক বিষয়। এবং এখানে ক্ষমাতেই শেষ না হয়ে সেটা আরো ফার্দার ইনভেস্টিগেশন হওয়া উচিত, যে এই ক্ষেত্রে আর কোনো আসলে স্বজনপ্রীতি বা দুর্নীতি হয়েছে কিনা। এটাকে আমি মনে করি যে নতুন রাজনীতির জন্য আমাদের জন্য সিগনিফিক্যান্ট মানে একটা ধারা, যে আমাদেরকে ভবিষ্যতে সবাইকে জবাবদিহিতার আওতায় সবাইকেই থাকতে হবে।